আমি যখন ট্রলার ঘাটে নামলাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা। আকাশ কালো করে মেঘ জমেছে। ঘাটে কোনো মাঝি আমাকে নীলক্ষী চরে নিয়ে যেতে রাজি হলো না। একজন বৃদ্ধ মাঝি আমার মুখের দিকে তাকিয়ে বলল, ডাক্তার সাব, জীবন ধৈরা রাইখেন। ওই চরে রাইত হইলে পানির নিচে থাইকা শয়তান উইঠা আসে। হ্যালো লিসেনার্স, শুভরাত্রি। ঘড়ির কাঁটায় সময় এখন গভীর রাত। বাইরের পৃথিবীটা ঘুমে আচ্ছন্ন, কিন্তু আমাদের এই শোতে ঘুম বলে কোনো শব্দ নেই। আছে শুধু জেগে থাকা ভয়। আপনারা শুনছেন হন্টেড নাইটস, আর আমি আর যে রাজু আছি আপনাদের সাথে। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো বান্দারবান গেছেন। আলীকদম থেকে থানচি যাওয়ার যে রাস্তাটা ডিম পাহাড় হয়ে যায়, সেটা বাংলাদেশের সবচেয়ে উঁচু মোটর লেভেল রোড। দিনের বেলা জায়গাটা স্বর্গের মতো সুন্দর। মেঘেরা আপনার পায়ের নিচ দিয়ে ভেসে বেড়ায়। কিন্তু আপনারা কি জানেন, স্থানীয় মুরং এবং মারমা আদিবাসীরা সন্ধ্যার পরেই ডিম পাহাড়ের রাস্তায় একা চলাচল করতে বারণ করে? তারা বলে, মেঘের আড়ালে এই পাহাড়ে এমন কিছু ঘুরে বেড়ায় যা মানুষের চোখের দেখা উচিত নয়। আজকের মেলটি পাঠিয়েছেন আরমান হোসেন। আরমান ভাই একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার এবং বাইকার। অ্যাডভেঞ্চারের নেশায় তিনি গত শীতে বাইক নিয়ে গিয়েছিলেন সেই দুর্গম পাহাড়ি রাস্তায়। আরমান ভাই লিখেছেন, সেই রাতে তিনি যা দেখেছেন তা কোনো ক্যামেরা লেন্স ধরতে পারেনি, কিন্তু তার মস্তিষ্কের মেমোরিতে সেটা চিরস্থায়ী হয়ে গেছে। আরমান ভাই লিখছেন, রাজু ভাই, আমি বাইকিং খুব পছন্দ করি। গত ডিসেম্বরে আমি প্ল্যান করলাম ঢাকা থেকে সোজা আলীকদম যাব, সেখান থেকে বাইক চালিয়ে থানচি। রাস্তাটা বিপজ্জনক, খাড়া পাহাড় আর সাপের মতো আঁকাবাঁকা মোড়, কিন্তু ভিউ অসাম। আমি যখন আলীকদম থেকে রওনা দিলাম তখন দুপুর গড়িয়ে বিকেল। আমার প্ল্যান ছিল সূর্যাস্তের আগেই ডিম পাহাড় ক্রস করে থানচি পৌঁছাবো, কিন্তু মাঝপথে আমার বাইকের চেন ছিঁড়ে যায়। সেটা ঠিক করতে করতে সন্ধ্যা হয়ে গেল। পাহাড়ে সন্ধ্যা নামা মানে ঝপ করে অন্ধকার হয়ে যাওয়া। তার উপর শুরু হলো ঘন কুয়াশা। আসলে ওটা কুয়াশা না, ওটা ছিল মেঘ। মেঘের ভেতর দিয়ে বাইক চালাচ্ছি, ভিজিবিলিটি শূন্য। হেডলাইটের আলোতে 2 হাত দূরের রাস্তাও দেখা যায় না। রাত তখন আনুমানিক 9টা। আমি ডিম পাহাড়ের একদম পিকে, চূড়ায়। জায়গাটা জনমানবহীন। হঠাৎ আমার বাইকের ইঞ্জিনটা অদ্ভুত একটা শব্দ করে বন্ধ হয়ে গেল। আমি স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। কিক মারতে মারতে আমি ঘেমে গেলাম। এই হাড় কাঁপানো শীতেও আমার ঘাম ঝরছে। চারপাশ কবরের মতো নিস্তব্ধ। মাঝে মাঝে দূর থেকে কোনো বন্য প্রাণীর ডাক ভেসে আসছে। আমি বাইকটা স্ট্যান্ড করে রাস্তার পাশে দাঁড়ালাম। ভাবলাম কোনো গাড়ি যদি আসে লিফট চাইব। প্রায় 40 মিনিট পর আমি দেখলাম কুয়াশা ভেদ করে দুটো হলুদ হেডলাইট এগিয়ে আসছে। আমি হাত নাড়লাম। কাছে আসতেই দেখলাম ওটা একটা পুরনো আমলের কালো রঙের জিপ গাড়ি, ল্যান্ড রোভার ডিফেন্ডার টাইপের, যেরকম গাড়ি 70-এর দশকে আর্মি বা সরকারি অফিসাররা ব্যবহার করত। গাড়িটা আমার সামনে এসে ব্রেক কষল। গাড়ির ইঞ্জিন থেকে একটা ভটভট শব্দ হচ্ছিল, আর পোড়া ডিজেলের উৎকট গন্ধ বের হচ্ছিল। ড্রাইভিং সিটে বসেছিল একজন মধ্যবয়স্ক লোক। তার পরনে খাকি রঙের জ্যাকেট, মাথায় হ্যাট। পাশের সিটে আরেকজন বসেছিল, তার মুখটা মাফলার দিয়ে ঢাকা। ড্রাইভার জানালা নামিনি গম্ভীর গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা, বাইক নষ্ট? আমি বললাম, জি আঙ্কেল, স্টার্ট নিচ্ছে না। আমাকে কি একটু সামনে কোনো লোকালয় পর্যন্ত ড্রপ করে দেওয়া যাবে? লোকটা পাশের জনের দিকে তাকালো। পাশের জন আস্তে করে মাথা নাড়ল। ড্রাইভার বলল, ওঠো, আমরা থানচির দিকেই যাচ্ছি। বাইক এখানেই থাক, কাল সকালে এসে নিয়ে যেও। পাহাড়ে বাইক চুরি হয় না। আমি বাইকটা রাস্তার পাশে ঝোপের আড়ালে রেখে গাড়ির পেছনের সিটে উঠলাম। গাড়ির ভেতরটা অসম্ভব ঠান্ডা। বাইরে শীত, কিন্তু গাড়ির ভেতরটা যেন ডিপ ফ্রিজ। আর সিটগুলো ভেজা ভেজা, যেন অনেক দিন বৃষ্টিতে ভিজেছে। গাড়ি চলতে শুরু করলো। অদ্ভুত ব্যাপার হলো, এত আঁকাবাঁকা রাস্তা, কিন্তু ড্রাইভার স্টিয়ারিং ঘোরাচ্ছে না বললেই চলে। গাড়িটা যেন নিজে নিজেই চলছে, আর তারা দুজনেই একদম চুপ। আমি নীরবতা ভাঙার জন্য বললাম, আঙ্কেল, আপনারা কি ট্যুরিস্ট নাকি এখানেই থাকেন? সামনের সিটের মাফলার পরা লোকটা এবার ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। গাড়ির ভেতরের মৃদু আলোয় আমি তার চোখ দেখতে পেলাম না। চোখের গর্ত দুটো গভীর অন্ধকার। সে ফিসফিস করে বলল, আমরা ডিউটিতে আছি, টহলে। আমি ভাবলাম হয়তো বিজিবি বা কোনো সিকিউরিটি ফোর্সের লোক,
কিন্তু তাদের পোশাক আর গাড়ি অনেক পুরনো আমলের। কিছুক্ষণ পর গাড়িটা মেইন রোড ছেড়ে একটা সরু মাটির রাস্তায় ঢুকলো। আমি ভয় পেয়ে বললাম, আঙ্কেল, মেইন রোড তো সোজা, আমরা জঙ্গলের দিকে যাচ্ছি কেন? ড্রাইভার বলল, শর্টকাট, সামনে আমাদের ক্যাম্প আছে, ওখানে খেয়ে দিয়ে তোমাকে থানচি পৌঁছে দেব। এই কুয়াশায় মেইন রোডে যাওয়া রিস্ক। আমার মনের ভেতর একটা কু ডাকলো। ম্যাপ অনুযায়ী এখানে কোনো ক্যাম্প থাকার কথা না, কিন্তু আমি চুপ করে রইলাম। প্রায় ২০ মিনিট জঙ্গলের ভিতর দিয়ে চলার পর গাড়িটা একটা ভাঙাচোরা বাংলোর সামনে থামলো। বাড়িটা ব্রিটিশ আমলের বলে মনে হলো, চারপাশ লতাপাতায় ঢাকা, কিন্তু বারান্দায় হ্যারিকেন জ্বলছে। আমরা নামলাম। পোড়া ডিজেলের গন্ধটা এখানে আরও তীব্র। ভেতরে ঢুকতেই দেখলাম একটা বড় ডাইনিং টেবিল। সেখানে ৫-৬ জন লোক বসে আছে, সবার পরনে সেই পুরনো খাকি পোশাক। কারো হাতে বন্দুক, কারো মাথায় ব্যান্ডেজ। ব্যান্ডেজগুলো রক্তে লাল হয়ে আছে, কিন্তু রক্তগুলো তাজা না, কালচে। তারা কেউ কথা বলছে না, সবাই যান্ত্রিকভাবে খাচ্ছে। টেবিলে বড় বড় মাটির পাত্র। ড্রাইভার আমাকে একটা চেয়ার দেখিয়ে বলল, বসো বাবা, যা আছে তাই খাও। আমি বসলাম। খিদের চোটে ঢাকনাটা তুললাম। রাজু ভাই, ঢাকনা তোলার পর আমি যা দেখলাম তাতে আমার আত্মা শুকিয়ে গেল। পাত্রের ভেতর কোনো ভাত বা মাংস নেই, আছে পচা নাড়ি ভুঁড়ি, কাঁচা মাংস আর মানুষের কাটা আঙুল। মাংসগুলোর ওপর পোকা কিলবিল করছে। আমি বমি আটকে চিৎকার করে উঠলাম, এসব কি? আপনারা কারা? টেবিলে বসা সবাই একসাথে খাওয়া থামিয়ে আমার দিকে তাকালো। ড্রাইভার আমার কাঁধে হাত রাখলো। তার হাতটা এত ভারী আর শক্ত যে মনে হয় লোহার হাত। সে আমার কানের কাছে মুখ হেলে বলল, কেন, পছন্দ হয়নি? আমরা তো গত 52 বছর ধরে এটাই খাচ্ছি। আমি ঝটকা মেরে তার হাত সরিয়ে দাঁড়ালাম। হ্যারিকেনের আলোয় এবার আমি তাদের চেহারা স্পষ্ট দেখলাম। ড্রাইভারের কপালে একটা বুলেটের গর্ত, সেখান দিয়ে ঘিলু বেরিয়ে আছে। মাফলার পরা লোকটার চোয়াল অর্ধেক নেই। আর টেবিলে যারা বসে আছে, কারো হাত নেই, কারো চোখ নেই। তারা সবাই মৃত, তারা সবাই কোনো এক যুদ্ধে মারা গেছে। পালাতে পারবি না, টেবিলের একজন উঠে দাঁড়িয়ে বলল, তার গলার স্বরটা ভাঙা রেকর্ডের মতো। আমাদের সাথে যোগ দে, আমাদের ডিউটি এখনো শেষ হয়নি, যুদ্ধ শেষ হয়নি। আমি জান প্রাণ দিয়ে দৌড় দিলাম। বাংলোর দরজা দিয়ে বেরোই আমি অন্ধকারের মধ্যে জঙ্গলে ঢুকলাম। পেছনে তাদের ভারী বুট জুতোর শব্দ, ধপ ধপ ধপ, আর সাথে ভেসে আসছে সাইরেনের আওয়াজ আর গুলির শব্দ। মনে হচ্ছে পুরো জঙ্গলটা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আমি দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি, কাঁটা লতায় আমার শরীর ছিঁড়ে যাচ্ছে। আমি আচার খাচ্ছি, আবার উঠছি। আমার মনে হলো আমি পাহাড়ের ঢাল বেয়ে গুড়িয়ে পড়ছি। গড়াতে গড়াতে আমি একটা বড় পাথরের সাথে ধাক্কা খেলাম এবং জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফিরল তখন সকাল, সূর্যের আলো মুখে পড়েছে। আমি দেখি আমি ডিম পাহাড়ের মেইন রোডের পাশে একটা খাদের কিনারায় পড়ে আছি। আমার বাইকটা ঠিক ওখানেই আছে যেখানে আমি রেখেছিলাম। কিছুক্ষণ পর একদল ট্যুরিস্ট জিপ নিয়ে যাচ্ছিল, তারা আমাকে উদ্ধার করে। পরে আমি আলীকদম বাজারে এক চায়ের দোকানে ঘটনাটা বলি। দোকানদার মুরব্বি আমাকে থামিয়ে দিয়ে বললেন, বাবা, তুমি খুব ভাগ্যবান, তুমি নিশি টহলের পাল্লায় পড়েছ। আমি জিজ্ঞেস করলাম, মানে? তিনি বললেন, ১৯৭১ সালে যুদ্ধের সময় পাক বাহিনীর একটা জিপ আর তাদের কিছু দোসল এই ডিম পাহাড়ের খাদে পড়ে মারা গিয়েছিল। মুক্তিযোদ্ধারা তাদের তাড়া করেছিল। স্থানীয়রা বলে অমাবস্যার রাতে বা ঘন কুয়াশায় ওই জিপটা আজও উঠে আসে। তারা মনে করে যুদ্ধ এখনো চলছে। তারা একা পথচারীদের ধরে তাদের ক্যাম্পে নিয়ে যায় এবং মেরে ফেলে। রাজু ভাই, আমি ঢাকায় ফিরে এসেছি ঠিকই, কিন্তু আমার ডান কাঁধে যেখানে ওই ড্রাইভার হাত রেখেছিল সেখানে 5টা আঙুলের কালো দাগ বসে গেছে। ডাক্তার দেখিয়েছি, মলম লাগিয়েছি, কিন্তু দাগ যাচ্ছে না। ওই জায়গাটা সবসময় ঠান্ডা হয়ে থাকে। আর মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে আমি পোড়া ডিজেলের গন্ধ পাই আর শুনতে পাই সেই যান্ত্রিক গলার স্বর। যুদ্ধ শেষ হয়নি। লিসেনার্স, আরমান ভাইয়ের মেলটা পড়ে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে। বান্দারবানের ওই গহীন পাহাড়ে কত ইতিহাস চাপা পড়ে আছে তা আমরা জানি না। প্রকৃতির কুয়াশা আর মেঘের আড়ালে হয়তো এমন এক জগৎ আছে যা আমাদের যুক্তির বাইরে। যারা বাইক নিয়ে পাহাড়ে যান বা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, দয়া করে রাতের বেলা ডিম পাহাড় বা থানচির ওই রাস্তাগুলো এড়িয়ে চলবেন। আর যদি কখনো কুয়াশার মধ্যে কোনো পুরনো কালো জিপ দেখেন, ভুলেও লিফট চাইবেন না। মনে রাখবেন, সব সাহায্যকারী মানুষ হয় না। আজকের এপিসোড এখানেই শেষ করছি, কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন। আপনার ঘরের দরজাটা কি ঠিকমতো লক করেছেন, নাকি দরজার ওপাশে কেউ খাকি জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে? শুভরাত্রি এবং সাবধানে থাকবেন। শুভরাত্রি বাংলাদেশ এবং বিশ্বের যে প্রান্ত থেকেই আপনারা আমাদের শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি হন্টেড নাইটসের আজকের বিশেষ পর্বে।
ঘড়ির কাঁটায় সময় এখন রাত 12টা পেরিয়ে অনেক দূর। বাইরের পৃথিবীটা এখন নিস্তব্ধ, শুধু জেগে আছে আধার, আর সেই আধারের বুক চিরে জেগে থাকা কিছু অজানা রহস্য। আমি আর যে রাজু আছি আপনাদের সাথে, আপনাদের রাতের একাকিত্বের সঙ্গী হয়। বন্ধুরা, আমরা তো জানি জলই জীবন, কিন্তু এই জলই যখন মানুষের প্রাণনাশের কারণ হয়ে দাঁড়ায়, যখন বিশাল কোনো জলাশয়ের নিচে লুকিয়ে থাকে এমন কিছু যা বিজ্ঞানের ব্যাখ্যাকে বুড়ো আঙুল দেখায়। বাংলাদেশের হাওর অঞ্চলগুলো বর্ষাকালে যেমন সুন্দর, ঠিক তেমনই ভয়ঙ্কর। দিগন্ত জোড়া পানি, আর তার মাঝে বিচ্ছিন্ন এক একটা দ্বীপের মতো গ্রাম। আজকের মেলটা একটু বড়, তাই ধৈর্য ধরে শুনতে হবে। মেলটি পাঠিয়েছেন ডক্টর আশফাক। তিনি বর্তমানে লন্ডনে থাকেন, কিন্তু তার জীবনের এই ঘটনাটি ঘটেছিল 2009 সালে, যখন তিনি সবে এমবিবিএস পাশ করে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর সংলগ্ন এক দুর্গম চরে পোস্টিং পেয়েছিলেন। আশফাক ভাই লিখেছেন, সেই 7 দিনের স্মৃতি আজও তাকে বাথরুমের শাওয়ারের নিচে চোখ বন্ধ করতে দেয় না, কারণ চোখ বন্ধ করলেই তিনি পানির নিচে সেই ফ্যাকাশে মুখগুলো দেখতে পান। ডক্টর আশফাক লিখছেন, রাজু ভাই, আমি ডাক্তার মানুষ, লজিক আর সায়েন্স ছাড়া আমি কিছুই বিশ্বাস করতাম না। আমার পোস্টিং হয়েছিল সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শেষ প্রান্তে নীলক্ষী চর নামের এক জায়গায়। ম্যাপে জায়গাটা খুঁজে পাওয়া দায়, স্থানীয়রা জায়গাটাকে বলে মরা মানুষের চর। আমি যখন ট্রলার ঘাটে নামলাম, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা, আকাশ কালো করে মেঘ জমেছে। ঘাটে কোনো মাঝি আমাকে নীলক্ষী চরে নিয়ে যেতে রাজি হল না। একজন বৃদ্ধ মাঝি আমার মুখের দিকে তাকিয়ে বলল, ডাক্তার সাহেব, জীবন ধৈরা রাইখেন, ওই চরে রাইত হইলে পানির নিচের থেকে শয়তান উঠা আসে, ওইখানে যাইয়েন না। আমি সরকারি অর্ডারের দোহাই দিয়ে অনেক বেশি টাকা অফার করে এক তরুণ মাঝিকে রাজি করালাম। ট্রলার যখন হাওরের মাঝখানে, তখন চারপাশ ঘুটঘুটে অন্ধকার, শুধু ট্রলারের ইঞ্জিনের ভটভট শব্দ। হঠাৎ লক্ষ্য করলাম আমাদের ট্রলারের দুই পাশে পানিতে অদ্ভুত এক ধরনের আলো জ্বলছে, জোনাকি পোকার মতো, কিন্তু পানির নিচে। আমি মাঝিকে জিজ্ঞেস করলাম, পানিতে ওগুলো কি? মাঝি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার, নিচে তাকাইয়েন না, ওগুলো জলা পিশাচ, ওরা পথ ভুলাইয়া ট্রলার ডুবাইয়া দেয়। রাত 9টার দিকে আমরা নীলক্ষী চরে পৌঁছলাম। অদ্ভুত এক গ্রাম, কোনো বাচ্চার কান্নার শব্দ নেই, কোনো কুকুর বা বিড়ালের ডাক নেই। পুরো গ্রাম যেন মরে আছে। গ্রামের মাতব্বর, নাম তার জব্বার মির্জা, আমাকে রিসিভ করলেন। আমাকে থাকার জন্য দেওয়া হলো গ্রামের একমাত্র টিনের ডিসপেন্সারি ঘরটায়। ঘরটা নড়বড়ে, কাঠের মেঝে, নিচে তাকালে ফাটল দিয়ে পানির হাওরের পানি দেখা যায়। জব্বার মির্জা যাওয়ার সময় আমাকে একটা হারিকেন আর এক কলস পানি দিয়ে বললেন, ডাক্তার সাহেব, একটা কথা কানে তুইলা রাখেন, রাইতে যদি কেউ পানির দিক থেকে আপনারে ডাকে, দরজা খুলবেন না, আর যদি ঘরের মেঝের নিচ থেকে কোনো শব্দ পান, তাইলে কানে তুলা দিয়া বৈশা থাকবেন। খবরদার, টর্চ মাইরা নিচে দেখতে যাইয়েন না। প্রথম রাত, আমি ক্লান্ত ছিলাম, শুয়ে পড়লাম। রাত আনুমানিক 2টো। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল এক উৎকট গন্ধে, পচা মাছ আর অনেক দিনের পুরনো শ্যাওলার গন্ধ। গন্ধটা এত তীব্র যে আমার বমি আসার উপক্রম হলো। তারপর শব্দটা শুরু হলো, খস খস খস, আমার কাঠের মেঝের ঠিক নিচ থেকে। মনে হচ্ছে কেউ একজন নিচ থেকে ভেজা হাতে কাঠের তক্তাগুলো আছড়াচ্ছে। ডিসপেন্সারিটা মাচার উপর তৈরি, তাই নিচে পানি, পানির ভেতর থেকে কেউ কাঠের মেঝেতে আছড়া কাটছে। আমি ভাবলাম হয়তো বড় ইঁদুর বা উদবিড়াল হবে, কিন্তু একটু পরেই যে শব্দটা শুনলাম, তাতে আমার রক্ত জমে গেল। ঠিক আমার খাটের নিচে মেঝের তক্তা ভেদ করে একটা ফিসফিসিয়ানি শব্দ উঠে আসছে, ডাক্তার, ও ডাক্তার, আমার পাটা একটু দেখা দেন, অনেক ব্যথা। গলাটা মানুষের, কিন্তু মনে হচ্ছে গলার ভেতরে পানি আটকে আছে। গড়গড় শব্দ হচ্ছে। আমি টর্চ জ্বালিয়ে মেঝের ফাটল দিয়ে নিচে তাকানোর সাহস করলাম না। আমি কাঁধা মুড়ি দিয়ে দোয়া পড়তে পড়তে রাত পার করলাম। দ্বিতীয় দিন, আমি গ্রামে রোগী দেখা শুরু করলাম, কিন্তু রোগীগুলোর লক্ষণ খুব অদ্ভুত। সবার শরীর ফ্যাকাশি সাদা, যেন শরীরে এক ফোঁটা রক্ত নেই। সবার গায়ে আষ্টে গন্ধ, আর তাদের চোখের মণিগুলো ঘোলাটে, মাছের চোখের মতো। দুপুরের দিকে এক মহিলা এলো তার 10 বছরের ছেলেকে নিয়ে। ছেলেটার পেটে প্রচণ্ড ব্যথা। আমি স্টেথোস্কোপ দিয়ে যখন ছেলেটার পেট চেক করতে গেলাম, আমি চমকে গেলাম। ছেলেটার পেটের ভেতর থেকে নাড়ির স্পন্দন বা হজমের শব্দ আসছে না, আসছে পানির শব্দ, যেন পেটের ভেতর পানি কলকল করছে। আমি জিজ্ঞেস করলাম, ও কি খেয়েছে? মহিলা নির্বিকার ভঙ্গিতে বলল,
ও তো কিছু খায় না বাবা, ও শুধু রাতে হাওরের পানি খায়, ওরে থামাতে পারি না। তৃতীয় রাতে ঘটনা চরমে পৌঁছল। সেদিন অমাবস্যা, বাইরে তুমুল ঝড় বৃষ্টি, হাওরের পানি বেড়ে একদম আমার ঘরের মেঝের কাছাকাছি চলে এসেছে। রাত ৩টে, হঠাৎ আমার দরজায় ধপাস ধপাস শব্দ। ডাক্তার সাহেব, বাঁচান, আমার মেয়েটা মুইরা যাইতাছে। জব্বার মির্জার গলা। আমি দরজা খুললাম, দেখি জব্বার মির্জা আর কয়েকজন লোক ধরাধরি করে একটা ১৬-১৭ বছরের মেয়েকে নিয়ে এসেছে। মেয়েটা ছটপট করছে। তারা মেয়েটাকে আমার পরীক্ষার টেবিলে শুইয়ে দিল। আমি দেখলাম মেয়েটার গলার দুই পাশে ফুলকার মতো দাগ, আর সেখান দিয়ে রক্ত বেরোচ্ছে। মেয়েটা শ্বাস নিতে পারছে না, মনে হচ্ছে ডাঙায় তোলা মাছের মতো খাবি খাচ্ছে। আমি বললাম, এরে তো হাসপাতালে নিতে হবে, এখানে চিকিৎসা সম্ভব নয়। জব্বার মির্জা আমার হাত চেপে ধরল। তার হাতটা বরফের মতো ঠান্ডা। সে বলল, না ডাক্তার, আপনি শুধু ওর পেটের ভেতর থেকে শাপলাটা বাইর করেন। আমি অবাক হলাম, মানে? ওর পেটের ভেতর শাপলা লতা ঢুকেছে, ওরে পানিতে পাইছিল। আমি কোনো উপায় না দেখে মেয়েটার মুখে টর্চ ধরলাম। রাজু ভাই, আমি যা দেখলাম তা কোনো মেডিকেল সায়েন্সে নেই। মেয়েটার গলার ভেতর থেকে একটা চিকন সবুজ শাপলা ফুলের লতা বেরিয়ে আসছে। লতাটা জীবন্ত সাপের মতো নড়ছে। আমি চিমটা দিয়ে লতাটা ধরে টান দিলাম। যত টানি, লতাটা তত লম্বা হয়ে বেরিয়ে আসে। প্রায় ১০ হাত লম্বা লতা বের করার পর লতাটার শেষ মাথায় দেখলাম কোনো শিকড় নেই, আছে একটা মানুষের চোখের মণি। লতাটা ওই চোখের মণি থেকে গজিয়েছে। আমি ভয়ে চিমটা খেলে দিলাম। মেয়েটা একটা বিকট শব্দ করে কালো বমি করল। বমির সাথে বেরিয়ে এলো কয়েকটা জ্যান্ত কই মাছ। মাছগুলো ফ্লোরে লাফালাফি করতে লাগলো। আর ঠিক সেই মুহূর্তে মেয়েটা চোখ খুলল। তার চোখ পুরো কালো। সে আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতে কোনো মানবিকতা নেই। সে বলল, আমাদের সাথে যাবি না? নিচে অনেক শান্তি, কোনো অসুখ নেই। আমি ছিটকে দূরে সরে গেলাম। জব্বার মির্জা আর তার লোকেরা তখন আমার দিকে এগিয়ে আসছে। তাদের সবার চেহারা বদলে গেছে। তাদের চোয়াল ঝুলে পড়েছে, গায়ের চামড়া ফেটে আঁশ বেরিয়ে আসছে। জব্বার মির্জা বলল, ডাক্তার, আমাগো অনেক খিদা, অনেক দিন তাজা মাংস খাই না। এই চরের নিয়ম জানো না? একবার যে আসে সে আর ফিরে যায় না। তুমি আমাগো নতুন মেহমান। আমি বুঝতে পারলাম এরা মানুষ নয়, এরা অনেক আগেই মারা গেছে, অথবা এরা কোনো অশুভ শক্তির দ্বারা চালিত। আমার টেবিলে স্পিরিটের বোতল ছিল। আমি ঢাকনা খুলে সেটা ওদের গায়ে ছিটিয়ে দিলাম এবং দেশলাই জেলে ছুঁড়ে মারলাম। আগুন লাগতেই ওরা পিশাচের মতো চিৎকার শুরু করল। সেই সুযোগে আমি পেছনের জানালা ভেঙে হাওরের পানিতে ঝাঁপ দিলাম। পানিতে পড়লেই মনে হলো আমি নরকে পড়েছি। পানির নিচে শত শত হাত আমাকে টেনে ধরার চেষ্টা করছে। কারো হাত পচা, কারো হাত হাড়ের। আমি সাঁতারতে জানি, কিন্তু মনে হচ্ছিল পানিটা আঠার মতো ভারী। আমি প্রাণপণে সাঁতরে একটা ছোট ডিঙি নৌকার কাছে পৌঁছলাম, যেটা ঘাটে বাঁধা ছিল। আমি নৌকায় উঠে রশি কেটে দিলাম। পেছনে তাকিয়ে দেখি ডিসপেন্সারি ঘরে আগুন জ্বলছে, আর সেই আগুনের আলোয় দেখলাম পুরো গ্রামের মানুষ পানির ওপর দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ রাজু ভাই, তারা পানির ওপর ভেসে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর তাদের সবার মাঝখানে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। সে হাত নেড়ে আমাকে বিদায় জানাচ্ছে। আমি সারা রাত সেই ঝড়ের মধ্যে নৌকা বাইলাম। পরদিন ভোরে জেলেরা আমাকে জামালগঞ্জের কাছে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। আমার জ্বর ছিল ১০৪ ডিগ্রি। আমি ১ মাস হাসপাতালে ছিলাম। যখন পুলিশ আমার কথা শুনে নীলক্ষী চরে তদন্ত করতে যায়, তারা ফিরে এসে রিপোর্ট দেয় নীলক্ষী চর নামে কোনো গ্রাম সেখানে নেই। ওটা একটা ডুবে যাওয়া চর, যেখানে গত ২০ বছর ধরে কোনো মানুষ থাকে না। সেখানে শুধু কিছু ভাঙা ভরের খুঁটি আর আগাছা আছে। কিন্তু রাজু ভাই, আমি জানি আমি কি দেখেছি, আর আমি জানি আমি কি সাথে করে নিয়ে এসেছি। লন্ডনে আমার ফ্ল্যাটে বাথটাবে যখন পানি জমায়, মাঝে মাঝে দেখি পানির রং কালো হয়ে যাচ্ছে, আর সেই পানির ভেতর থেকে ছোট ছোট বুদবুদ ওঠে, আর আমি স্পষ্ট শুনতে পাই সেই ফিসফিসিয়ানি। ডাক্তার, আমার পাটা একটু দেখা দেন। আমার পিঠের বাম দিকে একটা দাগ আছে, যেখানে পানির নিচে আমাকে কেউ খামচে ধরেছিল। সেই দাগটা আজও শুকায়নি। মাঝে মাঝে সেখান থেকে লোনা পানি চুইয়ে পড়ে। রাজু ভাই, পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষের যাওয়া নিষেধ। প্রকৃতি সেখানে তার নিজের নিয়ম চালায়। নীলক্ষী চর তেমনই এক জায়গা। আপনারা যারা হাওর দেখতে যান, দয়া করে সন্ধ্যার পর নৌকায় থাকবেন না। আর যদি পানির নিচে আলো জ্বলতে দেখেন, ভুলেও তাকাবেন না। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো অন্ধকারের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর হ্যাঁ, ঘুমানোর আগে মশারিটা ভালো করে গুজেছেন তো?
নাকি খাটের নিচ থেকে কেউ সেটা ধরে টানছে। শুভরাত্রি এবং সাবধানে থাকবেন। হ্যালো লিসেনার্স, শুভরাত্রি। ঘড়ির কাঁটায় সময় এখন রাত 12টা পেরিয়ে 1টা। আপনারা যারা এই মুহূর্তে ট্রেনের ঝিকঝিক শব্দ শুনতে শুনতে কোথাও যাচ্ছেন, কিংবা যারা জানালার পাশে বসে দূরের কোনো রেল লাইনের সিগন্যাল লাইট দেখছেন, তাদের স্বাগত জানাচ্ছি হন্টেড নাইটসে। আমি আরজে রাজু আছি আপনাদের সাথে। রেল লাইন, লোহার সমান্তরাল দুটো পাত যা হাজার হাজার মানুষকে গন্তব্যে পৌঁছে দেয়। কিন্তু আপনারা কি জানেন এই লোহার পাতের নিচে চাকা পড়ে আছে কত আত্মহত্যাকারীর লাশ, কত দুর্ঘটনার না বলা ইতিহাস? বিশেষ করে মফস্বলের সেই পুরনো সিগন্যাল কেবিনগুলো, যেখানে রাতে একজন মাত্র মানুষ ডিউটিতে থাকে। সেই নিঃসঙ্গ রাতে কেবিনগুলোতে আসলে কারা আসে? আজকের মেলটি পাঠিয়েছেন সাজ্জাদ হোসেন। সাজ্জাদ পেশায় একজন রেলওয়ে সিগন্যাল ইঞ্জিনিয়ার। তার পোস্টিং ছিল উত্তরবঙ্গের এক নির্জন জাংশনের আউটার সিগন্যাল কেবিনে। সাজ্জাদ ভাই লিখেছেন, রেলওয়েতে চাকরিতে অনেকেই অনেক কিছু দেখে, কিন্তু কেউ চাকরি হারানোর ভয়ে মুখ খোলে না। কিন্তু তিনি আর চুপ থাকতে পারলেন না। সাজ্জাদ ভাই লিখছেন, রাজু ভাই, আমি রেলওয়েতে জয়েন করি 2019 সালে। আমার প্রথম পোস্টিং হয় লালমনিরহাট আর কুড়িগ্রামের বর্ডার এলাকার এক প্রত্যন্ত স্টেশনে। স্টেশনের নাম আমি বলছি না, কারণ চাকরি নিয়ে টানাটানি হতে পারে। স্টেশনটা ব্রিটিশ আমলের, লাল ইটের বিল্ডিং, বিশাল সব করই গাছ, আর সন্ধ্যা হলেই শিয়ালের ডাক। আমার ডিউটি পড়ত কেবিন 13-এ। এটা মেন স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, একদম ফাঁকা বিলের মাঝখানে। কাজ হলো ট্রেন আসার সংকেত পেলে লেভার টেনে লাইন ক্লিয়ার দেওয়া। প্রথম দিন যখন চার্জ বুঝে নিতে গেলাম, তখন আগের সিগন্যালম্যান করিম চাচা আমাকে চাবি দেওয়ার সময় অদ্ভুত একটা হাসি দিয়ে বললেন, বাবা, নতুন রক্ত, সাবধানে থেকো। রাত 2টার পর যদি টেলিফোন বাজে আর ওপাশ থেকে যদি কেউ কান্নাকাটি করে, লাইন ক্লিয়ার দিবা না। আমি ভাবলাম বুড়ো মানুষ মজা করছেন, কিন্তু প্রথম 1 সপ্তাহ ডিউটি করার পর বুঝলাম কেবিন 13 সাধারণ কোনো জায়গা না। কেবিনটা দোতলা সমান উঁচুতে, চারপাশ কাঁচ দিয়ে ঘেরা। রাতে সেখান থেকে মাইলের পর মাইল অন্ধকার রেল লাইন দেখা যায়। সমস্যা শুরু হলো এক বর্ষার রাতে। তুমুল বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমি ফ্লাস্কে করে চা নিয়ে বসে আছি। টাইম টেবিল অনুযায়ী রাত 1টা থেকে 4টে পর্যন্ত এই লাইনে কোনো ট্রেন নেই। রাত তখন 2:10। হঠাৎ আমার কেবিনের পুরনো ম্যাগনেটো টেলিফোনটা বেজে উঠল। এই ফোনটা শুধু স্টেশনের সাথে যোগাযোগের জন্য। আমি রিসিভার তুললাম। হ্যালো, কেবিন 13 স্পিকিং। ওপাশ থেকে কোনো স্টেশন মাস্টারের গলা নয়, ভেসে এলো এক যান্ত্রিক গোলমাল, যেন অনেক মানুষের চিৎকার আর লোহায় লোহায় ঘর্ষণের শব্দ। তার মধ্যে থেকে একটা ফিসফিসানি গলা ভেসে উঠল, লাইন ক্লিয়ার দে, আমরা আসছি, আমাদের যেতে দে। আমি ভাবলাম লাইনে কোনো গণ্ডগোল। আমি স্টেশন মাস্টারের পার্সোনাল নম্বরে মোবাইল থেকে কল দিলাম। মাস্টার বললেন, সাজ্জাদ, তুমি পাগল হইছ? কোনো ট্রেন নাই, আর কেবিন 13-এর ল্যান্ডলাইন তো গত 2 দিন ধরেই নষ্ট, তার ছিঁড়ে গেছে ঝড়ে, তোমার ফোনে রিং হয় কেমনে? আমার হাত থেকে রিসিভার পড়ে গেল। ফোন যদি নষ্ট থাকে তবে কল দিল কে? আমি ফোন রেখে জানালার কাছে গেলাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার, বৃষ্টির কারণে কিছু দেখা যায় না। হঠাৎ দূরে, অনেক দূরে রেল লাইনের বাঁকে একটা আলো জ্বলে উঠল, ট্রেনের হেডলাইট। আলোটা খুব ধীর গতিতে এগিয়ে আসছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ট্রেন আসার যে ভূমিকম্পের মতো শব্দ বা ঝিকঝিক আওয়াজ, সেটা নেই। পুরো নিস্তব্ধ, শুধু বৃষ্টির শব্দ। আমি বাইনোকুলার দিয়ে তাকালাম। রাজু ভাই, ওটা কোনো আধুনিক লোকোমোটিভ বা ডিজেল ইঞ্জিন না, ওটা একটা কয়লা চালিত কালো রঙের স্টিম ইঞ্জিন। ইঞ্জিনটার চিমনি দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে, যা অন্ধকারের চেয়েও কালো। ট্রেনটা যত কাছে আসছে, আমার ঘরের তাপমাত্রা তত বাড়ছে। মনে হচ্ছে কেবিনের ভেতর আগুন জ্বলছে। নাকে আসছে পোড়া মাংস আর কয়লার উৎকট গন্ধ। ট্রেনটা আমার কেবিনের ঠিক সামনে এসে গতি কমালো, কিন্তু থামল না। একদম আস্তে আস্তে চলতে লাগলো, যেন আমাকে দেখানোর জন্য। বগিগুলো কাঠের তৈরি, ব্রিটিশ আমলের। জানালার কাঁচগুলো ভাঙা। কেবিনের উপর থেকে টর্চ মারলাম বগির দিকে। ভেতরের দৃশ্য দেখে আমি জমে গেলাম। বগির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে না, কিন্তু যাত্রীদের শরীরগুলো জ্বলছে। কারো গায়ে জামা নেই, চামড়া পুড়ে ঝুলে আছে। বাচ্চারা জানালার গ্রিল ধরে আমার দিকে তাকিয়ে আছে, তাদের চোখ দিয়ে রক্ত পড়ছে।
একজন মহিলা যার কোলে একটা পোড়া বাচ্চা, সে জানালার দিকে হাত বাড়িয়ে চিৎকার করছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না, শুধু তার হাঁ করা মুখটা দেখা যাচ্ছে। ট্রেনটা প্রায় 15 মিনিট ধরে আমার কেবিন ক্রস করল, অথচ বাস্তবে একটা ট্রেন যেতে 1 মিনিটও লাগে না। সবার শেষের বগিটা যখন যাচ্ছিল, তখন আমি দেখলাম ওই বগির দরজায় একজন গার্ড দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা ইউনিফর্ম, কিন্তু রক্তে লাল হয়ে গেছে। তার এক হাতে একটা সবুজ লণ্ঠন, আর অন্য হাতে নিজের কাটা মুন্ডুটা ধারা। সে কাটা মুন্ডুটা উঁচিয়ে আমার দিকে ধরল, আর মুন্ডুটা চোখ পিটপিট করে আমার দিকে তাকিয়ে বলল, সিগন্যাল দে, ভুল করিস না, সিগন্যাল দে। আমি আর সহ্য করতে পারলাম না। আমি লেভারের ওপর আছড়ে পড়লাম এবং জ্ঞান হারালাম। পরদিন সকালে ট্র্যাকম্যানরা আমাকে উদ্ধার করে। স্টেশন মাস্টার আমাকে হাসপাতালে দেখতে এসে বললেন, তুমি কাল রাইতে যা দেখছো তা কাউকে কইও না। 1987 সালে ওই লাইনে একটা মেল ট্রেনের সাথে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছিল। ইঞ্জিনে আগুন ধরে প্রায় 300 মানুষ মারা গেছিল। ওই গার্ডের মাথাটা নাকি বডি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, আর খুঁজে পাওয়া যায়নি। মাস্টার আরও বললেন, প্রতি বছর বর্ষাকালে ওই তারিখে এই ট্রেনটা আসে। যারা ডিউটিতে থাকে তারা অনেকেই ভয় পাইয়া চাকরি ছাইড়া দেয়। তুমিও বদলি লইয়া নাও। আমি বদলি নিয়ে এখন ঢাকায় হেড অফিসে কাজ করি, কিন্তু রাজু ভাই, সেই রাতের স্মৃতি আমাকে ছাড়ে না। এখনও মাঝে মাঝে যখন আমি কমলাপুর বা অন্য স্টেশনে যাই, ভিড়ের মধ্যে হঠাৎ নাকে পোড়া মাংসের গন্ধ পাই, আর মনে হয় ট্রেনের জানালার ওপার থেকে কোনো এক পোড়া যাত্রী আমার দিকে তাকিয়ে হাত নাড়ছে। আমার বাম হাতের তালুতে একটা পোড়া দাগ আছে, যেটা ওই রাতে অজ্ঞান হওয়ার সময় কোনো গরম লোহায় লেগেছিল বলে ডাক্তাররা ভাবে, কিন্তু আমি জানি ওটা ওই ট্রেনের তাপ। ওই ট্রেনটা আমাকে ছুঁয়ে গেছে। লিসেনার্স, সাজ্জাদ ভাইয়ের মেলটা পড়ার সময় আমার স্টুডিওর লাইটগুলো কেন জানি একবার দব করে কেঁপে উঠল। বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, কিন্তু রেল লাইনের ওই সমান্তরাল পাতের জ্যামিতি আজও বড় রহস্যময়। 1000 টনের লোহা যখন গতির সাথে চলে, তখন কি সে সময়ের কোনো ফাটল তৈরি করে, যে ফাটল দিয়ে অতীত বর্তমানে ঢুকে পড়ে? যারা রাতে ট্রেনে যাতায়াত করেন, জানালার পাশে বসেন, সাবধান। বাইরের অন্ধকারে যদি দেখেন পুরনো কোনো ট্রেন আপনাদের পাশ কাটিয়ে যাচ্ছে, যার ভেতরে অদ্ভুত নিস্তব্ধতা, ভুলেও সেদিকে তাকাবেন না। পর্দা টেনে দিন আর চোখ বন্ধ করে রাখুন, কারণ কিছু ট্রেন কোনো স্টেশনে থামে না, তাদের গন্তব্য অন্য কোথাও। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো অন্ধকারের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর হ্যাঁ, ট্রেনের বাথরুমে যাওয়ার সময় আয়নায় নিজের চেহারাটা ঠিকমতো দেখেছেন তো, নাকি আয়নায় অন্য কেউ দাঁড়িয়েছিল? শুভরাত্রি এবং যাত্রা শুভ হোক।